গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে সিরাজউদ্দৌলা নাটকের পরবর্তী অংশটুকু আমি আলোচনা করব। দেখো, তোমাদের আমি পড়িয়েছিলাম মীর জাফর এই সব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুক রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীরমদন যখন রয়েছে, তখন আর ভাবনা কি, চলুন। এই কথা মীর জাফর বলে যখন দরবার ত্যাগ করতে উদ্যত হয়েছে, তখন দেখো এর পরের অংশটুকু থেকে আমি আজকে পড়াবো ও আলোচনা করব। রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করিলেন। সিরাজ বলল, দাঁড়ান। সকলে স্থির হইয়া দাঁড়াইলেন। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। মীর জাফর, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। সিরাজ, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন, যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি সিপাহসালার কাছে ওয়ার্স যে পত্র লিখেছিলেন, সেই পত্র। মুন্সিজি পত্র বাঁচিতে লাগিলেন। মীর জাফর বলল, আমার কাছে ওয়ার্স পত্র লিখেছিলেন? মীর জাফর অবাক হয়ে গেল। সিরাজ, হ্যাঁ, নবাবের সিপাহসালার খোঁজা পিদ্রুর মারফত ওয়ার্স এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? মীর জাফর, নবাবের অনুগ্রহ। সিরাজ, সভাসদদের শুনিয়ে দেব। মীর জাফর বলল, পত্রের বিষয়ে তো আমি অবগত নই জাহাপনা, আমি তো পত্র বিষয়ে জানি না। সিরাজ তখন বলল, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব কেন? আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহসালার। পত্রখানা আপনাকে দেখতেও দেবো না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। মানে আপনি যে উদ্দেশ্যে পত্রটা প্রেরণ করেছিলেন, সেই উদ্দেশ্যটাই সিদ্ধ হবে, আপনাকে তাই দেখতেও দেব না। মীর জাফর বলল, জাহাপনা, তাহলে কি করবেন স্থির করেছেন? তখন সিরাজ কি বলল, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? আপনি তো রাজদ্রোহে লিপ্ত হয়ে গেছেন, ঘরের শত্রু বিভীষণ। রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে আপনি যে প্রজাদেরকে রাজদ্রোহী করে তুলেছেন, তাদের সম্বন্ধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বিবেচনা করেন আপনি? রাজা রাজবল্লভ, এখানে বলছে মীর জাফর কোনো কথা কহিলেন না। মীর জাফর চুপ করে গেল। রাজা রাজবল্লভ কি বলেন রাজবল্লভকে তারপর জিজ্ঞেস করছে যে আপনি কি বলেন? তখন রাজবল্লভ বলল, আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? আপনি কি আমারও কোনো গোপন লিপি বা চিঠি আবিষ্কার করেছেন? সিরাজ বলল, রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ। মীর জাফর, নবাব কি প্রকাশ্যে দরবারেই আমার বিচার করতে চান? আপনি কি আমার সবার সামনে বিচার করতে চান? নবাব তাহার দিকে চাহিলেন, তিনি সিংহাসন হইতে নামিয়া আসিলেন। সিংহাসন থেকে কে? সিরাজউদ্দৌলা নেমে এলো। সিরাজ বলছে, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন, ঈশ্বরই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। দেখো, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি উদ্দেশ্যে বলছি, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এই উদ্ধৃতাংশটি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে। তাই এটা এইখানে যে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, এই উত্তর কিন্তু তোমরা করবে। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। আর বাংলার দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এই উক্তি কার? যদি শর্ট প্রশ্নে তোমাদের কিন্তু নাটক থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসে না, ঠিক আছে? নাটক থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসে না, 5 নম্বরের প্রশ্ন আসে।
যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে বলছি যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কথাটি কার বা উক্তিটি কার? তখন হবে সিরাজউদ্দৌলার বা সিরাজের। সিরাজউদ্দৌলা না, অপশানে থাকবে সিরাজ, সিরাজউদ্দৌলা, মীর জাফর, মীর মদন। তখন উত্তর হবে সিরাজ। চলে যাচ্ছি পরের অংশে, রাজবল্লভ। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? তখন বলছে এই যে আজকে দুর্দিন নেমে এসেছে তার জন্য দায়ী কে? সিরাজ বলল আবারও বিচার রাজা, যে আপনি আবার বিচার করছেন? তখন রাজবল্লভ কি বলল? বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনও সময় আছে, এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষের নিষ্পত্তি সম্ভবপর। এখনও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যদি আপনি আপোষ করে নিষ্পত্তি করতে চান, সব কিছু ঠিক করতে চান, এখনও সম্ভব। সিরাজ বলল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও রাজবল্লভ কি বলল? বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনও সময় আছে, এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষের নিষ্পত্তি সম্ভবপর। দেখো এইখানটা রাজবল্লভ বলল, সিরাজ কি বলছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? এগুলো কি শান্তি স্থাপনের উদ্দেশ্যে ওনারা করেছিলেন? কলকাতায় সৈন্য সমাবেশ যে ঘটিয়েছিলেন, সৈন্য সমাবেশ যে করা হয়েছিল সৈন্যদেরকে নিয়ে, চন্দননগর যে আক্রমণ করলো, ওগুলো কি শান্তি স্থাপন বা শান্তি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই করেছিলেন ওনারা? কাশিমবাজার অভিমুখে অভিযান, এই সমস্ত ঘটনার কথা এখানে উল্লেখ করা আছে। জগৎ শেঠ তখন কি বলছে? নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। যদি নবাব কলকাতা আক্রমণ না করতেন, মানে সিরাজকে দোষ দিয়ে বলছেন যে কলকাতা আক্রমণ যদি উনি না করতেন তাহলে কিন্তু এইসবের কিছুই হতো না। সিরাজ তখন কি বলল? কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো, কলকাতার দুর্গকে তারা যদি ওই ওয়াটসরা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না। কোম্পানি দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? কোম্পানির যে দুর্গ প্রতিষ্ঠা করেছিল কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের দুর্গ প্রতিষ্ঠার কি কোনো প্রয়োজন ছিল? মীর জাফর বলল আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সিরাজ বলল সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতার রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। তাহলে সিরাজ ওদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করলো, সাহায্য চাইল। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। যদি আপনারা সাহায্য করবেন এবং সকলের সমবেত প্রচেষ্টার ফলে যদি আমরা সফল হই, আমরা যদি পরিত্রাণ পাই, তাহলে আপনারা সেদিন আমার বিচার করবেন। যা দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসনে ছেড়ে দেব। এটা সিংহাসনে হবে না, সিংহাসন হবে, সিংহাসন ছেড়ে দেব বলছে। আমি কিন্তু তখন সিংহাসন নিজের থেকেই ছেড়ে দেবো। সকলে নীরব রহিলেন, সকলে চুপ করে থাকলো। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহ সালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? আপনি আমার আত্মীয়, বিপদে আপনজন, আপনি আমার বিপদের সময় আপনজন, তবে বুকে ভরসা নেমে আপনার কাছেই যায়। লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে সে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে হবে। এটা হ্যাঁ, এখানে একটু দেখো, পারে হবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ। তাহলে সিরাজ কী বলছে জাফর আলী খাঁকে? যে কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো প্রকৃত পুরুষ। সেই পৌরুষ আপনার আছে আমি জানি। একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন, রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানেরও নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা।
তাহলে এই বাংলা হলো গুলবাগ, মাতৃভূমি, হিন্দু মুসলমানের মাতৃভূমি, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ হলো এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাতে যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। আমি কারোর পক্ষপাতিত্ব করেছি, সেই অপরাধে আমরা কেউ কিন্তু অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। সিরাজউদ্দৌলা তো মুসলমান ছিলেন, তো সেক্ষেত্রে সেই অর্থে তিনি বলছেন, সেই দিক থেকে বলছেন যে আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা কিন্তু বিরূপ হবেন না। এই বাংলা গুলবাগ হলো হিন্দু মুসলমান উভয়েরই, হিন্দু মুসলমান উভয়েরই কিন্তু বাংলা। তারপর আবার চারিদিকে চাহিয়া দেখিলেন, চারিদিকে দেখল, আবার বলিলেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। এইটাও কিন্তু লাইন তুলে প্রশ্ন আসে। তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। কেন বলছে কথা? বাংলার ভাগ্যাকাশে, ভাগ্যটা এতটাই খারাপ যে আজ সেই বাংলার ভাগ্যাকাশে, ভাগ্যের আকাশে দুর্যোগ নেমে এসেছে, দুর্যোগের ঘন ঘটা। তার শ্যামল প্রান্তর বলতে সবুজ যে প্রান্তরে আজ রক্তের আলপনা, অর্থাৎ রক্তক্ষয়ী একটা রক্তপাত হচ্ছে, হানাহানি হচ্ছে। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। সৌভাগ্য সূর্য বলতে আমার মুসলমান জাতি বলো, হিন্দু জাতি বলো, জাতির সৌভাগ্য জাতি, সমগ্র মনুষ্য জাতির কথা এখানে ধরো বলছে। হিন্দু মুসলমান উভয়ের ক্ষেত্রেই উনি বলছেন সিরাজউদ্দৌলা যে তাদের সৌভাগ্য সূর্য, ভালো সময় সূর্য অস্তাচলগামী, চলে যেতে বসেছে। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্রমনা জননী, সুপ্ত সন্তান শিয়রে রুদ্রমানা জননী নিশা বসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। এখান থেকেও প্রশ্ন আসে কোন রচনার অংশ। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্রমানা জননী নিশা বসানের অপেক্ষায় প্রহর গণনায় রত বলতে হবে সিরাজউদ্দৌলা নাটক থেকে নেওয়া হয়েছে। কে তাকে আশা দেবে? সেই জননী তার সন্তানের শিয়রের কাছে বসে আছে, নিশার শেষে মানে রাতের শেষে অপেক্ষা প্রহর গুনছে। সুপ্ত সন্তান, তাকে বাঁচানোর অপেক্ষায় সে প্রহর গুনছে। কে তাকে আশা দেবে? কে তাকে ভরসা দেবে? কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান? এই মরণের যে অভিযান একটা চলেছে, জীবন দিয়েও শোধ করব সেই মরণের অভিযান। মির্জাফর বলল, জাহাপনা জনাব। সিরাজ বলল, আপনি? হ্যাঁ, আপনি সিপাহসালার, আপনিই তা পারেন। বলছে আপনি তো পারেন সেটা করতে, আপনি তো সিপাহসালাতেই থাকেন। মির্জাফর বলছে, আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মির্জাফর তখন কি বলল সিরাজউদ্দৌলাকে যে আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। একথা কে বলেছে? মির্জাফর বলেছে। মোহনলাল কি বলল? আমিও শপথ করছি সিপাহসালার সকল নির্দেশ মাথা পেতে নেব। সিপাহসালার যা যা নির্দেশ থাকবে সব নির্দেশ আমি মাথা পেতে নেব। মীর মদন কি বলল? তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব। মীর মদন বলল, তার আদেশে কিন্তু হাসি মুখেই মৃত্যুকে বরণ করব। সিরাজউদ্দৌলা তখন বলছে, আমি আজ ধন্য গোলাম হোসেন। জনাব, পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন, আপনি বলেছিলেন পলাশির কথা স্মরণ করিয়ে দিতে। সিরাজ বলল, হ্যাঁ, পলাশি, সিপাহসালার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায়দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীর মদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না। আমিও আপনাদের আদেশবহ হয়ে থাকব। আমি আপনাদের দরবারে আবদ্ধ রাখব না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ কী করলো প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করলেন। রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাহিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হলেন। সামনে নুইয়ে পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন। ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন। সিরাজ বলছে, গোলাম হোসেন। গোলাম হোসেন বলছে, জাহাপনা।
সিরাজ, সিংহাসন কি টলছে? গোলাম হোসেন, না জাহাপনা। সিরাজ বলছে, ভালো করে দেখো তো। দুইজনে সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন, দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন। ঘসেটি বলছে, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। সিরাজ বলছে, কে? দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিলেন, হাসিয়া কহিলেন, ও আপনি? কাছে অগ্রসর হইলেন। ঘসেটি তার মাসি ছিল। কাজ আছে? তার স্মরণ করলেই তো দেখা করতাম। বলছে, কিছু কাজ আছে? আপনি যদি আমায় মনে করতেন বা ডাকতেন, আমি তো গিয়ে দেখা করতাম। তখন ঘসেটি বেগম বলছে, নবাবের অবসরের বড়ই অভাব। না, নবাবের তো অবসর সময় নেই, বড়ই অভাব। সিরাজ বলছে, বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। ঘসেটি কি বলছে, এখনও বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দি, শওকতজঙ্গ রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনও বিপদের ভয়। সিরাজ কি বলল, কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে। ঘসেটি বলল, করেছে? সিরাজ, সেই সংবাদই পেয়েছি। ঘসেটি বলল, তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? সিরাজ বলল, তেমনই দুর্দিনকে কামনা করে মা বলে সম্বোধন করত। ঘসেটি, দুর্দিন না সুদিন? তখন সিরাজ বলল, সুদিন। ঘসেটি, সুদিন নয়। ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়? বলছে, সুদিন কেন? এটা সুদিন কেন বলছো? সিরাজের সুদিন তো বটেই, সিরাজের পতন হলেই সুদিন। সিরাজ বলছে, আপনি বুঝতে পারছেন না, আপনি কি বলছেন? ঘসেটি বলছে, বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিনরাত গুমড়ে গুমড়ে মরছে, সে তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছো, মাসির সর্বস্ব লুটে নিয়েছো, মাসিকে দাসী করে রেখেছো। মাসি তা ভুলবে? সিরাজ বলছে, অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। ঘসেটি বলছে, অকারণে? সিরাজ, নয় কি? সিরাজ বলছে, নয় কি? ঘসেটি বলল, মতিঝিলকে অধিকার করেছে, আমার সঞ্চিত সম্পদকে হস্তগত করেছে। মতিঝিলকে অধিকার করেছে, আমার সঞ্চিত সম্পদকে হস্তগত করেছে। কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নও, দস্যু বলে সম্বোধন করলো সিরাজকে ঘসেটি বেগম। সিরাজ বলছে, মতিঝিল আপনারই রয়েছে মা। ঘসেটি কি বলল, না, তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? আমি তাহলে মতিঝিলে যেতে পারছি না কেন? সিরাজ বলছে, রাজনীতির কারণে। ঘসেটি, তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই। আমার কোনো রাজ্য নেই, তাই আমার কাছে রাজনীতিও নেই। আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন, যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকতজঙ্গের মতো কেউ সেদিন তোমাকে লুৎফা ছুটিয়া আসিল। লুৎফা, মা তোমার মুখের ও কথা শেষ করো না মা। ঘসেটি, নবাব মহিষী? লুৎফা বলল, নবাব মহিষী নই মা, তোমার কন্যা। সিরাজ আর তার মহিষী লুৎফা ঘসেটি বেগমকে নিজের মায়ের চোখেই দেখত। ঘসেটি বলছে, নবাব মহিষী নও, আজ ভাবছো খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবনযাপন করতে হবে। লুৎফা, নবাব? ঘসেটি, নবাব মহিষী এই বাঁদির বিরুদ্ধে অভিযোগ করছেন। নবাব, বাঁদিকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। আমি আপনার বাঁদি, আমাকে দণ্ড দিয়ে আপনার মহিষীকে খুশি করুন। লুৎফা তখন বলছে, জাহাপনা, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন, ওকে মতিঝিলে ফিরে যেতে দিন। তখন সিরাজ বলছে, দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেবো। ঘসেটি তখন কি বলছে, এখনও আসা, সময় আসবে। লুৎফা, অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। ঘসেটি কি বলল, তোমার বুক কেঁপে ওঠে, আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছো? না, কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম, অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে। কি করলে? ছল করে ধরে এনে পাপপুরীতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? সিরাজ বলছে, আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে?
মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না? আজ ভয় হচ্ছে শেষটায় না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। লুৎফা বলছে, নবাব জাহাপনা। সিরাজ, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সবসময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। দুই হাতে মাথা চাপিয়া ধরিলেন। ঘষেটি, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো সেই সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? তখন সিরাজ বলছে, আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ, আমি তাও পারি না। পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন, লুৎফা বলছে, নবাব জাহাপনা, আপনার চোখে জল, আমি যে সইতে পারি না। ঘষেটি, আজকার এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নাই, কোনো বিরাম নেই। চোখের অবিরাম সেই ধারা, অশ্রুর ধারা বয়ে চলেছে। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। মানে লুৎফাকে বলছেন, আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। ঘষেটি চলিয়া গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন। লুৎফা তাহাকে ধরিলেন। সিরাজ বলছে, বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘষেটি বেগম মানবী না দানবী? এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। লুৎফা, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। তাহলে এখানে যদি প্রশ্ন আসে এমসিকিউয়ে, এসএলএসটিতে, যে ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, কার কথা বলা হয়েছে? ঘষেটি বেগমের কথা বলা হয়েছে। আচ্ছা, দশম শ্রেণীদের জন্য বলছি, এই লাইন তুলে কিন্তু প্রশ্ন আসে। সিরাজ বলছে, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা। এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষদের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। লুৎফা তখন বলল, চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন। সিরাজ তখন কি বলল? বিশ্রামের অবসর হবে পলাশীর পর। লুৎফা, পলাশী, সে কি জাহাপনা? সিরাজ, তুমি এখনও শোনোনি পলাশীর মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা? লুৎফা, তাহলে কি বলছে এখানে? লুৎফা কি বলছে? পলাশী, সে কি জাহাপনা? সিরাজ বলল, তুমি এখনও শোনোনি পলাশীর মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা? লুৎফা, আবার যুদ্ধ জাহাপনা? সিরাজ বলল, 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো একটি বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। লুৎফা, শেষ যুদ্ধ? সিরাজ, যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। লুৎফা, পলাশীর যুদ্ধ? এই শুরু হচ্ছে পলাশীর যুদ্ধ। সিরাজ, পলাশী? লাখে লাখে পলাশ ফুলের অগ্নি বরণে কোনোদিন হয়তো পলাশীর প্রান্তর রাঙা হয়ে থাকতো, পলাশ ফুলের রঙে যদি রাঙা হয়ে হয়তো থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়। পলাশী, রাক্ষসী পলাশী। নবাব বাহির হইয়া গেলেন। মঞ্চ অন্ধকার হইয়া গেল। করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। দেখো, এবার পলাশীর যুদ্ধ শুরু হবে। পলাশীর যুদ্ধের আগের মুহূর্তের এই ঘটনা। শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা এই নাটক। 1892 খ্রিস্টাব্দে ওনার জন্ম, 1961-তে উনি মারা যান। জন্ম অধুনা বাংলাদেশের অন্তর্গত খুলনায়। বিখ্যাত নাট্যকার ছিলেন উনি। ছাত্রাবস্থাতেই বঙ্গভঙ্গ আন্দোলনে জড়িয়ে পড়েন। শিক্ষক সখারাম গণেশ দেউস্করের কাছে সাংবাদিকতার পাঠ নেন। তিনি হিতবাদী পত্রিকায় সখারামের সহযোগী ছিলেন। পরে বৈকালী, বিজলি, আত্মশক্তি প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছেন। সহ সম্পাদক হিসেবে দৈনিক কৃষক ও ভারত পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। 1930 থেকে
1950 খ্রিস্টাব্দের মধ্যে তিনি তার কালজয়ী নাটকগুলি লিখেছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে সিরাজউদ্দৌলা, গৈরিক পতাকা, রক্তকমল, সংগ্রাম ও শান্তি, ধাত্রীপান্না, এই স্বাধীনতা, সবার উপরে মানুষ সত্য, রাষ্ট্র বিপ্লব প্রভৃতি। তাঁর নাটকের প্রধান গুণ স্বাদেশিকতা এবং জাতীয়তা বোধ। তিনি শুধু নাটক রচনাতেই সীমাবদ্ধ ছিলেন না, নাট্যমঞ্চের সঙ্গেও তাঁর নিবিড় সম্পর্ক ছিল। ভালো করে এই অংশ পড়ে রাখবে, এখান থেকে কিন্তু এসএলএসটিতে প্রশ্ন আসতে পারে। আর 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য তোমাদের আমার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। এছাড়াও যারা এসএলএসটি পড়তে চাও তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো, কোনো অসুবিধে নেই। আজকের আলোচনা এই পর্যন্তই। পরের আলোচনা পরের ক্লাসে থাকবে অন্য কোনো গদ্য বা পদ্য নিয়ে আলোচনা। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।